আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আইবিএ এই পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি থেকে মোটেও প্রশ্ন করে না, মোটেও না। ঠিক আছে, কালে ভদ্রে যে দুই একটা প্রশ্ন করে সেইগুলো খুব সহজ হয়। এই জন্যই অধ্যায় মানে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা খুব কম, এবং এখান থেকে প্রশ্ন করবে না এটা আপনি ধরেই নিতে পারেন। ঠিক আছে, তারপরেও বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সময় করছে, সেগুলো আমরা সমাধান করব। আমি প্রায় 4টা 5টার মতো ফাউন্ডেশন ক্লাস দিছি, কারণ মেইন ক্লাসে আসলে ওই বেসিক আলোচনা করার মতো সময় থাকে না। ঠিক আছে, বেসিক আলোচনা করতে গেলে আরও ওই 4-5টা ক্লাস নিতে হয়, এই জন্য ওইগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দিছিলাম। আশা করি ওইগুলো দেখছেন, ওইগুলো দেখলে বিষয়গুলো সহজে ধরতে পারার কথা, কারণ ওই টাইপগুলোর বাহিরে পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি থেকে তেমন কোনো প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে কোথাও হয় না। ওই টাইপগুলোর মধ্য থেকেই বারবার প্রশ্ন হয়। ঠিক আছে, দেখেন 1 নম্বর প্রশ্ন, দেখেন এখানে কি বলা হচ্ছে যে 9 pieces of paper numbered consecutively from 1 to 9 are put into a box. If a piece of paper is drawn at random from the box, what is the probability that it will have a number greater than 6? বলতেছে যে একটা বক্সের মধ্যে 9টা কাগজের টুকরা আছে, এবং প্রত্যেকটা কাগজের টুকরাই নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এরকম 9টা কাগজের টুকরাই 9টা নাম্বারিং করা আছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনি যদি এক টুকরা কাগজ উঠান এবং সেই কাগজের নাম্বারটা 6-এর চেয়ে বেশি হবে, এমন মানে 6-এর চেয়ে বেশি হইতে হবে, নাম্বারিংটা কি হইতে হবে 6-এর চেয়ে বেশি, তাহলে এই রকম একটা কাগজের টুকরা ওঠার সম্ভাবনাটা কত এটা বের করতে হবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে 9টা নাম্বার আছে, তার মধ্যে 6-এর চেয়ে বেশি আছে কয়টা? আপনি বলবেন যে 7 এটা একটা, 8 এটা একটা, 9 এটা একটা। তাহলে আমরা সবাই জানি যে প্রবাবিলিটি মানে কি, প্রবাবিলিটি কিভাবে বের করতে হয়। এই যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, টোটাল আউটকাম কত, এখানে 9টা সংখ্যা আছে, তাহলে টোটাল আউটকাম হচ্ছে 9। আর ফেভারেবল আউটকাম 6-এর চেয়ে বড় এমন সংখ্যা কয়টা আছে, এই যে 3টা আছে, তার মানে ফেভারেবল আউটকাম কত, 3। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, এই যে 1/3। তার মানে যেই কাগজের টুকরাটা আমি উঠাবো সেটা 6-এর চেয়ে বেশি হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে 1/3। পরেরটাতে চলে যান, 2 নম্বর। How many different 5 letter words can be formed using the letter from the word apple? বলতেছে যে এই অ্যাপেল শব্দের অক্ষরগুলোকে আপনি কতভাবে বিন্যস্ত করতে পারবেন। ঠিক আছে, সেগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি। এখানে কয়টা অক্ষর আছে আগে সেটা দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা অক্ষর আছে, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এরপর আমাকে দেখতে হবে যে এই অক্ষরগুলোর মধ্যে রিপিটেশন আছে কিনা। আপনি বলবেন যে হ্যাঁ রিপিট আছে, এখানে পি কয়বার আছে, 2বার আছে। তাহলে আমি কি বলছি যে যে অক্ষর যতবার রিপিট থাকবে নিচে ঠিক তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, তাই না? তার মানে 5 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কত জানি, 120। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2। তাহলে 2 দিয়ে 120কে ভাগ করলে কত হবে, 60 হবে। তার মানে 60 ভাবে বিন্যস্ত করা সম্ভব।
পরেরটাতে চলে যান। দেখেন 3 নম্বরে কি বলা হচ্ছে যে দেয়ার আর 4 ওমেন অ্যান্ড 4 মেন সিটিং ইন এ ওয়েটিং রুম ফর এ জব ইন্টারভিউ। ইফ 2 অফ দ্য ইন্টারভিউস আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বোথ উইল বি ওমেন। বলতেছে যে একটা রোমে ইন্টারভিউয়ের জন্য 4 জন পুরুষ এবং 4 জন মহিলা অপেক্ষা করতেছিল। তো আমি যদি এখান থেকে 2 জন মানে চাকরি প্রার্থীকে আমি যদি সিলেক্ট করি, তাহলে সেই 2 জনের মহিলা হওয়ার সম্ভাবনা কত, সেই 2 জনেরই মহিলা হবার সম্ভাবনা কত এটা বের করতে হবে। তাহলে কিছুক্ষণ আগেই বলছি যে প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড কি টোটাল আউটকাম। সো এখানে টোটাল আউটকাম কত, মানুষ কয়জন আছে, 4 জন পুরুষ 4 জন মহিলা, তার মানে হচ্ছে 8 জন। 8 জন থেকে আমাকে সিলেক্ট করতে হবে কয়জনকে, 2 জনকে, তার মানে হচ্ছে 8C2। এটা হচ্ছে আমার টোটাল আউটকাম। এখন আসেন ফেভারেবল আউটকাম কত। বলতেছে যে যেই 2 জনকে আমি সিলেক্ট করব তাদের মহিলা হবার সম্ভাবনা কত, অর্থাৎ তারা মহিলা হবে। সো মহিলা কয়জন আছে, 4 জন, তার মানে এই 4 জন মহিলা থেকে আমাকে 2 জনকে বাছাই করে নিতে হবে। তাহলে 4C2, এখানে 2 2 কেটে যাবে, উপরে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 4 ইন্টু 3, আর নিচে কত হবে 8C2, মানে হচ্ছে 8 ইন্টু 7। ক্যালকুলেশন করেন, 4 এখানে 2 বার যাবে, উপরে হচ্ছে 3, নিচে কত 7 2 14, তার মানে প্রবাবিলিটি কত হবে 3/14। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে ইন এ ক্লাস দেয়ার আর 15 স্টুডেন্টস স্টার্টিং ফ্রম রোল নাম্বার 1 to 15. If you randomly pick 2 students, what is the probability that roll number of both students will be odd? বলতেছে যে একটা ক্লাসে 15 জন ছাত্রছাত্রী আছে যাদের রোল 1 থেকে 15 পর্যন্ত। সো আপনি যদি র্যান্ডমলি 2 জন শিক্ষার্থীকে এখান থেকে পিক করেন, তাহলে তাদের রোল নম্বর বিজোড় হওয়ার সম্ভাবনা কত। 15 জনের মধ্য থেকে আপনি 2 জনকে পিক করবেন এবং 2 জনের রোল নাম্বারই বিজোড় হবার সম্ভাবনা কত এটা বের করতে হবে। তাহলে 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা, আপনি বলবেন যে 1 3 5 7 9 11 13 এবং 15। তাহলে আমরা জানি যে প্রবাবিলিটি মানে কি, প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে এখানে টোটাল আউটকাম কত হবে, 15 জন শিক্ষার্থীকে 15 জন শিক্ষার্থী থেকে আমি 2 জন শিক্ষার্থীকে পিক করব, তার মানে 15 জন থেকে 2 জনকে পিক করলাম, এবং যেই 2 জনকে পিক করব এদের রোল নম্বর বিজোড় হওয়ার সম্ভাবনা কত। সে 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা বিজোড় সংখ্যা আছে, তার মানে 8 জন থেকে আমাকে 2 জনকে পিক করতে হবে। 8C2 মানে কত, 8 ইন্টু 7, আর নিচে কত 15 ইন্টু 14, 7 এটার ভিতরে 2 বার যাবে, 2 এটার ভিতরে 4 বার যাবে, তাহলে ফলাফল কত আসতেছে, এই যে 4/15। অর্থাৎ 2 জন শিক্ষার্থীকে যে আমি পিক করব তাদের রোল বিজোড় হওয়ার সম্ভাবনা 4/15। পরেরটাতে চলে যান, 5 নম্বর। 5-এ কি বলতেছে যে দেয়ার আর 10 men and 3 women in room A. One person is picked at random from room A and moved to room B, where there are already 3 women and 5 men. If a single person is then to be picked from room B, what is the probability that a woman will be picked? দেখেন এগুলো হচ্ছে একটু জটিল। জটিল মানে কি, জাস্ট বুঝতে হবে, ম্যাথ সহজই আছে।
এখানে বলা হচ্ছে যে রোম এতে 10 জন পুরুষ এবং 3 জন মহিলা আছে। তো এই রোম এ থেকে একজন মানুষকে আপনি পিক করে রোম বিতে নিয়ে যাবেন। মানে রোম এতে 10 জন পুরুষ এবং 3 জন মহিলা আছে, এখান থেকে একজন মানুষকে তুলে নিয়ে আপনি রোম বিতে যাবেন। সো রোম বিতে আগে থেকেই 3 জন মহিলা এবং 5 জন পুরুষ অবস্থান করতেছিল। এরপরে বলা হচ্ছে যে এই রোম বি থেকে যদি আপনি একজন মানুষকে সিলেক্ট করেন বা পিক করেন, তাহলে সেই মানুষটার মহিলা হওয়ার সম্ভাবনা কত। রোম এ থেকে একজনকে নিয়ে রোম বিতে যাবেন, রোম বি থেকে আপনি একজনকে পিক করবেন এবং সেই মানুষটা মহিলা হবার সম্ভাবনা কত এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সো এখানে দুইটা সিচুয়েশন হইতে পারে। এক নাম্বার সিচুয়েশন হচ্ছে এরকম যে আমি যখন রোম এ থেকে রোম বিতে নিয়ে যাব, তখন আমি পুরুষকে নিয়ে যাব না মহিলাকে নিয়ে যাব, এটা হচ্ছে কথা। তার মানে আমার সামনে দুইটা অপশন খোলা আছে। আমি যদি রোম এ থেকে 3 জন মহিলা থেকে একজন মহিলাকে রোম বিতে নিয়ে যাই, তাহলে আপনি বলবেন যে 3C1, 3 জন থেকে একজন নিব, আর টোটাল কত, 10×3 = 13, মানে 13 জন থেকে আমি একজনকে নিচ্ছি। ঠিক আছে, এখন এইটার সাথে এটা তো আমি রোম এ থেকে রোম বিতে নিয়ে গেলাম, তো রোম বিতে যখন আমি নিয়ে যাচ্ছি তখন আমার টোটাল মানুষ কত হচ্ছে, রোম বি থেকে আগে থেকে ছিল কত, 3 আর 5 8 জন। আমি যখন রোম বিতে আরেকজনকে নিয়ে গেছি তখন হয়ে গেছে কয়জন, 9 জন। এখন এই রোম বিতে 9 জনের মধ্যে থেকে আমাকে একজন সিলেক্ট করতে হবে এবং এই একজনে কি হইতে হবে, মহিলা হইতে হবে। তাহলে মহিলা আছে কয়জন, মহিলা আছে কয়জন, আমি রোম এ থেকে একজন মহিলাকে রোম বিতে নিয়ে গেলাম, তাহলে মহিলার সংখ্যা 3 থেকে 4 হয়ে গেল, তার মানে 4C1। তাহলে খেয়াল করেন 3C1 মানে হচ্ছে 3, 13C1 মানে হচ্ছে 13, 4C1 মানে হচ্ছে 4ই হবে, 9C1 মানে হচ্ছে 9 হবে। তাহলে 3 4 কত, 12, 9 13 কত, এই যে 117। এইটা হচ্ছে একটা সিচুয়েশন হইতে পারে। 2 নম্বর সিচুয়েশন এরকম হইতে পারে যে ভাই আমি তো প্রথমবার মহিলাকে নিয়ে গেছি রোম এ থেকে বিতে, আমি যদি এখন পুরুষকে নিয়ে যাই, আমি তো যাইতেই পারি, কারণ রোম এ থেকে রোম বিতে আমি পুরুষকে নিয়ে যাব না মহিলাকে নিয়ে যাব এই ধরনের কোনো কথা স্পষ্টভাবে বলা নাই। সো আমি প্রথমবার মহিলাকে নিয়ে গেছি, এবার আমি পুরুষকে নিয়ে যেয়ে দেখি যে অবস্থাটা কি হয়। তাহলে রোম এতে টোটাল মানুষ আছে 13 জন, 13 জন থেকে একজন নিব এবং এই একজনে কি হবে, পুরুষ হবে, গুণন। এরপরে খেয়াল করেন রোম বিতে যখন একজনকে নিয়ে গেছি তখন মানুষের সংখ্যা কতজন হয়ে গেছে, 9 জন। 9 জন থেকে একজনকে নিব এবং সেই একজন আবার মহিলা হবে, তাহলে এখন মহিলার সংখ্যা কত, 3 জন। তাহলে 3C1, তাহলে 10C1 মানে হচ্ছে 10, 13C1 মানে হচ্ছে 13, 3C1 মানে হচ্ছে 3, 9C1 মানে কত, 9। তাহলে 3×10 = 30 আর নিচে কত, 9 13 117। এখন আমাকে বলতেছে যে একজন মহিলা হওয়ার সময়, মানে আমার এখানে সিচুয়েশন দুইটা, হয় আমার 1 নাম্বারেরটা হবে, 1 নাম্বার সিচুয়েশনটা সঠিক, না হলে আমার 2 নাম্বার সিচুয়েশনটা সঠিক, অর্থাৎ 1 এবং 2, এই দুইটার মধ্যে আমার সম্পর্ক কি, অরের সম্পর্ক, অথবার সম্পর্ক, অর বা অথবার সম্পর্ক। আর আমরা জানি যে অরের সম্পর্ক থাকলে কি হয়, যোগ করতে হয়। তার মানে এই যে একজন মহিলাকে পিক করার যে সম্ভাবনা সেটা কত হবে, হয় এই যে 12/117 হবে, অথবা এই যে 30/117 হবে। তো অথবা মানে কি, যোগ, তো যোগ করে দিলাম, লসাগু করলে এখানে 117, 30 12 কত, 42, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে হবে 14, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে হবে কত, 3 × 39 = 117, তার মানে 14/39। এখানে সঠিক উত্তরটা নাই, এখানে সঠিক উত্তরটা নাই, 14/39 হবে উত্তর। যে রোম বি থেকে যাকে আমি পিক করব তার মহিলা হবার সম্ভাবনা হচ্ছে 14/39। আসেন পরেরটাতে চলে যান, 6 নম্বর।
এখানে বলা হচ্ছে যে ইন এ নেশন ওয়াইড পুল পিপল ওয়ার আস্কড 2 questions. If 2 by 5 of them answered yes to question 1, and of those 1/3 also answered yes to question 2, which of the following represents the number of people polled who did not answer yes to both questions? বলতেছে যে পি সংখ্যক মানুষের উপর একটা জরিপ চালানো হয়েছে বা পি সংখ্যক মানুষকে দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইয়েস বলছে 2/5 মানুষ, আর 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে ইয়েস বলছে 1 নম্বর প্রশ্নে যারা ইয়েস বলছে তাদের 1/3। তো আমাকে জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল পোল্ড হু ডিড নট আনসার ইয়েস টু বোথ কোয়েশ্চেন্স। তাহলে কত অংশ মানুষ এই দুইটা প্রশ্নের উত্তরে ইয়েস বলেনি? ইয়েস বলেনি তার মানে কি? নো বলছে। মূল কথা প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তাহলে কত অংশ মানুষ দুইটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে নো বলছে, এটা বের করে দেখান। তাহলে খেয়াল করেন ভাই, সহজ হিসাব এখানে কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এই দুইটার ক্ষেত্রেই ইয়েস বলছে এমন মানুষের সংখ্যা কত? প্রশ্নে বলা হচ্ছে যে ইয়েস বলছে হচ্ছে 2/5 মানুষ। ইয়েস বলছে কত? 2/5 মানুষ, ঠিক আছে? 2/5 মানুষ ইয়েস বলছে। আর কোয়েশ্চেন 2-র ক্ষেত্রে ইয়েস বলছে কত? বলতেছে যে কোয়েশ্চেন 1-এ যারা ইয়েস বলছে তাদের 1/3 কোয়েশ্চেন 2-র ক্ষেত্রেও ইয়েস বলছে। তার মানে এই যে কোয়েশ্চেন 1-এর ক্ষেত্রে 2/5 আর কোয়েশ্চেন 2-র ক্ষেত্রে এই 2/5-এর 1/3 মানুষ ইয়েস বলছে। তাহলে ইয়েস বললো কতজন মানুষ? আপনি বলবেন যে 2 × 2 3 × 5 = 15। আমরা একটা জিনিস সবাই জানি যে ফ্র্যাকশনে, এখানে যেহেতু ফ্র্যাকশনে সবসময় টোটাল কত হয়? এখানে যে টোটাল মানুষের সংখ্যা দেওয়া নাই, ফ্র্যাকশনে সবসময় টোটাল কত হয়? 1 হয় না? 1, কারণ এই যে ফ্র্যাকশনগুলো এগুলো 1-এর চেয়ে কি ছোট, আর ফ্র্যাকশনে সবসময় টোটাল কত হবে? 1 হবে। তাহলে এই দুইটা প্রশ্নের ক্ষেত্রেই ইয়েস বলছে এমন মানুষের সংখ্যা যদি 2/15 হয়, আমাকে জিজ্ঞাসা করছে এই দুইটা প্রশ্নের ক্ষেত্রেই নো বলছে এমন মানুষের সংখ্যা কত। তখন আমি কি করব? যে এই যে আমার টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 1, এখান থেকে ইয়েস বলা মানুষ 2/15 এদেরকে বাদ দিব। তো 1 থেকে 2/15কে বাদ দিলে কত পাবো? এই যে 13/15 পাবো। এটাই হচ্ছে নো বলা মানুষের সংখ্যা, যে নো বলছে হচ্ছে 13/15। পরেরটাতে চলে যান, 7 নম্বর। 7 নম্বরে কি বলতেছে যে ইভেন্ট ইজ ডিফাইন্ড টু দ্য রোলিং অ্যান ইভেন্ট নাম্বার on a 6-side die, and event F is defined to be rolling a 1 to 3. Calculate the probability of rolling a die such that events E and F occur simultaneously on a single roll of the die. এগুলো সহজ প্রশ্ন। আমরা সবাই লুডো খেলছি, এখনো অনেকেই আছে যে যারা অনলাইনে লুডো খেলে। সো লুডো খেলায় একটা ছক্কা থাকে, এটা আমরা সবাই জানি, এবং এই ছক্কার 6টা পাশে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, 1 2 3 4 5 6। তো এখানে বলা হচ্ছে যে একটা ছক্কায় মানে দুইটা ঘটনার কথা বলতেছে। একটা ঘটনা হচ্ছে ই, বলতেছে যে এই ই ঘটনা কখন ঘটবে? বলতেছে যে যখন ছক্কায় জোড় সংখ্যা উঠবে তখন ই ঘটনা ঘটবে। তো একটা ছক্কায় জোড় সংখ্যা মানে কত 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 জোড় সংখ্যা আছে? আপনি বলবেন যে 2 আছে, 4 আছে এবং 6 আছে। তার মানে একটা ছক্কায় জোড় সংখ্যা আছে কয়টা? 3টা। এই 3টা সংখ্যার যে কোনো একটা উঠলে আপনার ঘটনা ই ঘটবে। আর বলতেছে যে ইভেন্ট এফ কখন ঘটবে সেটা বলাই আছে, যে একটা ছক্কা যখন আপনি নিক্ষেপ করবেন তখন সেখানে যদি 1 ওঠে, 2 ওঠে বা 3 ওঠে তখন ইভেন্ট এফ ঘটবে, অর্থাৎ ঘটনা এফ ঘটবে। তো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ রোলিং এ ডাই সাচ দ্যাট
ইভেন্টস ই অ্যান্ড এফ অকার সাইমultaneously অন এ সিঙ্গেল রোল অফ দ্য ডাই। অর্থাৎ একটা ছক্কা একবার নিক্ষেপ করেই এই দুইটা ঘটনাই ওঠার সম্ভাবনা কত? একটা ছক্কাকে আমি একবারই নিক্ষেপ করব, একবার নিক্ষেপ করলে ঘটনা ইও ঘটবে, ঘটনা এফও ঘটবে, এমন সম্ভাবনা কত এইটা বের করে দেখান। তাহলে প্রবাবিলিটি মানে আমরা কি জানি? ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো একটা ছক্কা একবার নিক্ষেপ করলে কয়টা ফলাফল আসতে পারে? আপনি বলবেন যে ভাইয়া 6টা ফলাফল আসতে পারে। এখন ফেভারেবল আউটকামটা কি? এখানে ফেভারেবল আউটকাম হচ্ছে যে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে ঘটনা ইও ঘটবে, ঘটনা এফও ঘটবে। তাহলে কখন এইটা একসাথে ঘটতে পারে? আপনি বলবেন যে যদি ছক্কা নিক্ষেপ করার পরে 2 ওঠে, 2 ওঠে, তাহলে এই দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা আছে, তাছাড়া নাই। আপনি খেয়াল করে দেখেন, ঘটনা ই ঘটার জন্য 2, 4, 6-এর যে কোনো একটা ওঠা লাগবে, আর ঘটনা এফ ঘটার জন্য 1, 2, 3-এর যে কোনো একটা ওঠা লাগবে। তো ছক্কা তো আমি একবারে নিক্ষেপ করব, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করে যদি দুইটা ঘটনাকে আমি কাভার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কত উঠতে হবে? 2 উঠতে হবে, কারণ দুইটা ঘটনায় আমার একটা সংখ্যা কমন আছে, সেটা হচ্ছে 2। তার মানে ফেভারেবল আউটকাম কত? 1। তাহলে প্রবাবিলিটি কত হবে? এই যে 1/6 হয়ে যাবে, যে একটা ছক্কা একবার নিক্ষেপ করে দুইটা ঘটনাই হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দেয়ার আর 6 ডিফারেন্ট মডেলস দ্যাট আর টু অ্যাপিয়ার ইন এ ফ্যাশন শো। 2 আর ফ্রম ইউরোপ, 2 আর ফ্রম সাউথ আমেরিকা, অ্যান্ড 2 আর ফ্রম নর্থ আমেরিকা। If all the models from the same continent are to stand next to each other, how many ways can the fashion show organizer arrange the models? বলতেছে যে একটা ফ্যাশন শোতে 6 জন মডেল অংশগ্রহণ করে, তো তারা মানে 3টা কন্টিনেন্ট থেকে অংশগ্রহণ করছে, 2 জন ইউরোপ থেকে, 2 জন সাউথ আমেরিকা থেকে, আর 2 জন নর্থ আমেরিকা থেকে পার্টিসিপেট করছে। তো বলতেছে যে মানে একই কন্টিনেন্ট থেকে অংশগ্রহণ করা প্রতিযোগীরা পাশাপাশি দাঁড়াবে। অর্থাৎ যারা ইউরোপ থেকে আসছে, ধরেন ইউরোপ থেকে 2 জন আসছে, এই E1 আর E2 এই 2 জন পাশাপাশি দাঁড়াবে। আবার নর্থ আমেরিকা থেকে 2 জন আসছে, এই নর্থ আমেরিকার 2 জন পাশাপাশি দাঁড়াবে। সাউথ আমেরিকা থেকে 2 জন আসছে, এই সাউথ আমেরিকার 2 জন এরকম পাশাপাশি দাঁড়াবে। তো বলতেছে যে হাউ মেনি ওয়েস ক্যান দ্য ফ্যাশন শো অর্গানাইজার অ্যারেঞ্জ দ্য মডেলস? তাহলে এই মডেলদেরকে কতভাবে বিন্যস্ত করা যাবে, কতভাবে সাজানো যাবে? এখন সিনারিওটা খেয়াল করেন ভাই, ইউরোপ থেকে আসছে 2 জন, তাহলে এই 2 জনকে কত উপায়ে সাজানো যাবে? 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে। কারণ আমি এখানে ইউরোপ মানে 1 প্রথম জনকে আমি প্রথমে লিখছি, দ্বিতীয় জনকে দ্বিতীয়তে লিখছি, কিন্তু প্রশ্ন কি বলছে যে ইউরোপ থেকে যারা আসছে তার মধ্যে যে প্রথম আসছে তাকে প্রথমে রাখো, আর যে দ্বিতীয় আসছে তাকে দ্বিতীয়তে রাখো। আমি তো দ্বিতীয় জনকে প্রথমে রাখতে পারি, আবার প্রথম জনকেও দ্বিতীয় অবস্থানে রাখতে পারি। তার মানে এই ইউরোপ থেকে যারা আসছে এদেরকে 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে। আবার নর্থ আমেরিকা থেকে যে 2 জন আসছে এদেরকেও 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যাবে। সাউথ আমেরিকা থেকে যে 2 জন আসছে এদেরকেও আমরা কি করতে পারি? 2 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাইতে পারি। এখন ভাই কাহিনীটা হচ্ছে যে এই যে 3টা গ্রুপ, এই 3টা গ্রুপের মধ্যে আমি ইউরোপকে প্রথম লিখছি, তো ইউরোপকে যে আমি প্রথম মানে ইউরোপকে যে আমি প্রথমে লিখছি এইটাই যে হইতে পারে তা না। আমি তো সাউথকেও প্রথমে লিখতে পারি, নর্থকে আমি শেষে লিখতে পারি, আবার ইউরোপকে মাঝখানে লিখতে পারি। ঠিক সেম ভাবে নর্থকে আমি প্রথমে লিখতে পারি, ইউরোপকে মাঝখানে লিখতে পারি, সাউথকে শেষে লিখতে পারি। তার মানে এই 3টা গ্রুপকে আমি আবার 3 ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজাইতে পারি। তাহলে এখানে আমার টোটাল ওয়ে কত? 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 ফ্যাক্টরিয়াল 2, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। তাহলে 2 দুগুণ 4 দুগুণ 8, 6টা 48। তার মানে এই 6 জন মডেলকে মোট 48 উপায়ে আমরা সাজাইতে পারবো, মোট 48 উপায়ে সাজাইতে পারবো। ঠিক আছে?
পরেরটাতে চলে যান। যে এই ধরনের প্রশ্ন, যে 9 নাম্বার টাইপের প্রশ্ন বাংলাদেশে বেশি আসে, ঠিক আছে। দেখেন 9 কি বলা হচ্ছে যে এ জার কন্টেইনস অনলি রেড, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মার্বেলস। ইফ দেয়ার আর 3 red, 5 yellow and 4 orange marbles and 3 marbles are chosen from the jar at random without replacing any of them, what is the probability that 2 yellow, 1 red and no orange marbles will be chosen? বলতেছে যে একটা পাত্রের মধ্যে লাল, হলুদ এবং কমলা কালারের মার্বেল আছে। তো 3টা লাল, 5টা ইয়েলো আর 4টা অরেঞ্জ কালারের মার্বেল আছে। আমাকে যে কোনো 3টা মার্বেল এখান থেকে র্যান্ডমলি পিক করতে হবে এবং তার মধ্যে যে 3টা আমি উঠাবো সেখানে 2টা হলুদ এবং একটা লাল হওয়ার সম্ভাবনা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা জানি যে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো এখানে টোটাল আউটকাম কয়টা আছে, আপনি বলবেন যে বল মানে মার্বেল আছে কয়টা, 4, 9, 3, 12টা। তার মানে 12টা থেকে আমি পিক করব কয়টা, 3টা। এখন যেই 3টা পিক করব তার মধ্যে 2টা হওয়া লাগবে হলুদ। তো হলুদ আছে কয়টা, 5টা। তার মানে 5টা থেকে 2টা নিব আর লাল লাল উঠাইতে হবে একটা। তার মানে 3টা লাল থেকে আমাকে একটা উঠাইতে হবে। 5C2 মানে কত, 5C2 মানে হচ্ছে 5 × 4 ডিভাইডেড 2 × 3C1 মানে হচ্ছে 3 আর নিচে কত 12C3, 12C3 মানে হচ্ছে 12 × 11 × 10 আর নিচে এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 2 2 4 তার মানে হচ্ছে 5 2 10 আর 3 কত 30। এরপরে দেখেন 6 2 12, 11 2 22, 22 10 কত 220। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেলে থাকে কত 3/22। তার মানে 2টা হলুদ আর একটা লাল মার্বেল উঠানোর সম্ভাবনা কত হয়ে যাবে, এই যে 3/22 হয়ে যাবে। পরেরটাতে চলে যান। 10 নম্বর দেখেন, আমি কিন্তু বারবার বলতেছি যে এই যে এই টাইপ 9-10 এই টাইপের প্রশ্নগুলা পরীক্ষায় বেশি দেয়, শুধু আইবিএ না, যারাই পরীক্ষা নেক না কেন এই ধরনের প্রশ্নগুলা বেশি দিয়ে থাকে। দেখেন এখানে বলা হচ্ছে যে এ সার্টেন ব্যাগ কন্টেইন 6 মার্বেলস, একটা ব্যাগের মধ্যে 6টা মার্বেল আছে, অফ হুইচ 4 আর রেড অ্যান্ড 2 আর হোয়াইট, 4টা লাল আর হচ্ছে 2টা সাদা রঙের। ইফ বাবু ইজ টু পিক আউট 2 মার্বেলস ফ্রম দ্য ব্যাগ সাইমultaneously অ্যাট র্যান্ডম, বাবু যদি ওই ব্যাগের মধ্যে থেকে 2টা মার্বেল উঠায়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান ইজ রেড অ্যান্ড আদার ইজ হোয়াইট, তাহলে একটা লাল এবং একটা সাদা রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ যেই 2টা মার্বেল উঠাবে তার মধ্যে একটা লাল আর একটা সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা সবাই জানি যে প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, ঠিক আছে। তাহলে 6টা থেকে 2টা উঠাবো, তার মানে 6C2, ঠিক আছে। আর 4টা লাল থেকে একটা উঠাইতে হবে, তার মানে হচ্ছে 4C1 ইন্টু 2টা সাদা থেকে একটা উঠাইতে হবে, তার মানে হচ্ছে 2C1। 4C1 মানে হচ্ছে 4, 2C1 মানে হচ্ছে 2, 6C2 মানে কত 6 × 5, নিচে কত 2 ফ্যাক্টোরিয়াল, 2 এটার ভিতরে 3বার যাবে, তাহলে উপরে 4 2 8, নিচে কত 3 5 15। তাহলে সম্ভাবনা কত হচ্ছে 8/15। পরেরটাতে চলে যান 11 নম্বর।
এখানে কি বলা হচ্ছে যে হাউ মেনি ডিফারেন্ট 3 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড সাচ দ্যাট ফার্স্ট অ্যান্ড থার্ড প্লেস শুড বি ফিল্ড আপ উইথ অড নাম্বারস। বলতেছে যে 3 ডিজিটের কতগুলো সংখ্যা আপনি গঠন করতে পারবেন, 3 ডিজিটের কতগুলো সংখ্যা আপনি গঠন করতে পারবেন যার প্রথম এবং তৃতীয় ডিজিটটা অবশ্যই অবশ্যই অড হবে। ঠিক আছে, প্রথম এবং তৃতীয় ডিজিটটাকে অড রেখে আপনি 3 ডিজিটের কতগুলো সংখ্যা গঠন করতে পারবেন এটা জিজ্ঞাসা করছে। ডিজিট আছে কয়টা? আপনি বলবেন যে ভাইয়া 0, 1, 2, 3, 4, 5, 6, দেখেন গণনাই ভুল করতেছি, 5-এর পরে 6, 7, 8, 9, এই কয়েকটা ডিজিট না, অর্থাৎ ডিজিট আমার কয়টা? 10টা ডিজিট। তাহলে এই 10টা ডিজিট দিয়ে আমাকে 3 ডিজিটের একটা সংখ্যা, মানে 3 ডিজিটের কতগুলো সংখ্যা গঠন করা যাবে যার প্রথম ডিজিট আর শেষ ডিজিট সবসময় কি হবে? অড হবে। তাহলে এই 10টা ডিজিটের মধ্যে আমার অড সংখ্যা আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে এই যে প্রথম ঘরে বসানোর জন্য আপনার সামনে কয়টা অপশন আছে? আপনি হয় 1 বসাবেন, না হলে 3, না হলে 5, না হলে 7, না হলে 9। তার মানে প্রথম ঘরে বসানোর জন্য আপনার হাতে 5টা অপশন আছে। প্রশ্নে কোথাও বলে নাই যে এখানে রিপিট করা যাবে না, তার মানে আমি রিপিট করতেই পারবো। আবার এই যে তৃতীয় ঘরেও আমি যে কোনো একটা অড নাম্বারস আমি বসাইতে পারি। তাহলে তৃতীয় ঘরে বসানোর জন্য আমার হাতে সেম ভাবে আবার 5টা অপশন আছে। ওকে, এখন আসেন মাঝখানের ঘরটাতে আমি এই 10টা ডিজিটের যে কোনো সংখ্যা বসাই দিতে পারি, যে কোনো সংখ্যা, জোড় বিজোড় শূন্য যে কোনো কিছু আমি কি করতে পারি? বসাই দিতে পারি। তার মানে মাঝখানের ঘরে বসার জন্য আমার হাতে কয়টা অপশন আছে? 10টা ডিজিট আছে। তাহলে টোটাল কতগুলা সংখ্যা আমি গঠন করতে পারবো? এই যে 5 গুণন 10 গুণন 5, অর্থাৎ 250টা সংখ্যা এখান থেকে গঠন করা যাবে। এইগুলা ফাউন্ডেশন ক্লাসে আলোচনা করছি, যারা দেখে নিন ফাউন্ডেশন ক্লাস। টোটাল 250টা 3 ডিজিটের সংখ্যা এখান থেকে গঠন করা সম্ভব। পরেরটাতে চলে যান। দেখেন 12 নম্বরে কি বলতেছে যে ইফ এ সার্টেন কয়েন ইজ ফ্লিপড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কয়েন উইল ল্যান্ড হেডস ইজ হাফ। ইফ দ্য কয়েন ইজ ফ্লিপড 5 টাইমস what is the probability that it will land heads up on the first 3 flips and not on the last 2 flips? দেখেন একটা কয়েনকে যখন আমরা উপরে নিক্ষেপ করি বা টস করি তখন হেড বা টেল ওঠার সম্ভাবনা কত? হাফ হাফ। যে হেড উঠতে পারে এমন সম্ভাবনা হাফ, আবার টেল উঠতে পারে এমন সম্ভাবনা হাফ। তো প্রশ্নের প্রথম বাক্যে এটাই বলতেছে যে একটা কয়েনকে যদি আমরা ফ্লিপ করি বা নিক্ষেপ করি তাহলে হেড ওঠার সম্ভাবনা কত? হাফ। ওকে ফাইন, এটা কোনো ইস্যু না। এরপরেরটা হচ্ছে ইস্যু, যে বলতেছে যে একটা কয়েনকে যদি আমি 5 বার নিক্ষেপ করি, একটা কয়েনকে যদি আমি 5 বার নিক্ষেপ করি বা 5 বার যদি টস করি, দ্যাট উইল ল্যান্ড হেডস আপ অন দ্য ফার্স্ট 3 ফ্লিপস, এবং সত্য দিয়ে দিচ্ছে যে প্রথম 3 বার নিক্ষেপ করলে আপনার কি উঠবে? হেড উঠবে, অ্যান্ড নট অন দ্য লাস্ট 2 ফ্লিপস। মানে এখানে কি প্রশ্ন ঝামেলা আছে নাকি? না, ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই আছে, যে প্রথম 3 বারে আপনার নিক্ষেপ করলে হেড উঠবে অ্যান্ড নট অন দ্য লাস্ট 2 ফ্লিপস, মানে শেষ 2বার যখন নিক্ষেপ করবেন তখন হেড উঠতে পারবে না, তখন যে কোনো কিছু উঠতে পারে, টেল উঠতে পারে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলতেছে মানে ফেভারেবল আউটকামটা এখানে দেওয়াই আছে যে 5 বার নিক্ষেপের মধ্যে প্রথম 3 বারে আমার কি উঠতে পারে? হেড উঠতে হবে। 5 বার নিক্ষেপ করব যার ভিতরে প্রথম 3 বারে হেড উঠবে,
শেষ দুইবারে উঠবে না, তার মানে শেষ দুইবারে যা ইচ্ছা তা উঠতে পারে, এটা আমাদের দেখার বিষয় না। এখন কথা হচ্ছে যে একটা কয়েন যদি একবার নিক্ষেপ করি তাহলে আউটকাম আসবে কত? দুই। দুইবার নিক্ষেপ করলে ফলাফল আসবে কত? চারটা। তিনবার নিক্ষেপ করলে ফলাফল আসবে কত? আটটা। চারবার নিক্ষেপ করলে ফলাফল আসবে কত? 16টা। পাঁচবার যদি নিক্ষেপ করি একটা কয়েন তাহলে ফলাফল আসবে কত? 32টা। সো এখানে প্রবাবিলিটি মানে আমরা সবাই জানি ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে একটা কয়েন পাঁচবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে টোটাল আউটকাম কত? 32। আর ফেভারেবল আউটকাম এখানে দেওয়াই আছে, ফেভারেবল আউটকাম প্রশ্নে দেওয়াই আছে যে একটা কয়েন পাঁচবার নিক্ষেপ করলে প্রথম তিনবার আমার হেড উঠবে, পরের দুইবার আমার হেড উঠবে না, তার মানে টেল উঠবে। তার মানে এইরকম এইটা হওয়ার সম্ভাবনা কত? এইটা একটা ঘটনাকে ডিফাইন করতেছে না, একটাই ঘটনাকে ডিফাইন করতেছে, যে মানে বলেই দিচ্ছে যে প্রথম পাঁচবার আমি যদি নিক্ষেপ করি, তিনবার প্রথম তিনবার হেড, পরের দুইবার হেড উঠবে না, তার মানে টেল উঠবে। তার মানে এটা একটা ঘটনাকে রিফার করা হচ্ছে, তার মানে এখানে ফেভারেবল আউটকাম কত? এক। তার মানে প্রবাবিলিটি কত হবে? এই যে 1/32 হবে, যে এইরকম ঘটনা ঘটার সম্ভাবনা এক এবং টোটাল আউটকাম হচ্ছে 32, তাহলে প্রবাবিলিটি কত? 1/32 হবে। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13তে কি বলতেছে যে এ বক্স কন্টেইনস 11 টেনিস বলস নাম্বারিং 1 to 11. If two tennis balls are selected at random, what is the probability that both of them are numbered odd numbers? বলতেছে যে 11টা টেনিস বল আছে এবং সেগুলোতে নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 6 করে নাম্বারিং করা আছে। তো বলতেছে যে আপনি যদি র্যান্ডমলি দুইটা টেনিস বল উঠান, তাহলে সেই দুইটা টেনিস বলের গায়ে বিজোড় সংখ্যা লেখা থাকার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা? আপনি বলবেন যে 1 3 5 7 9 এবং 11 নিজেই। তাহলে প্রবাবিলিটি মানে আমরা কি জানি? ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সেখানে টোটাল আউটকাম কত? 11টা থেকে দুইটা উঠাবো। আর ফেভারেবল আউটকাম বিজোড় সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তার মানে এখানে আমি 6টা থেকে দুইটা উঠাবো। তার মানে 6 × 5 নিচে কত? 11 × 10। 5 এখানে দুইবার, 2 এখানে তিনবার, তার মানে প্রবাবিলিটি কত হবে? 3/11, অপশন এ। পরেরটাতে চলে যান। দেখেন এটা একটা মজার একটা ম্যাথ। এখানে কি বলতেছে যে an integer n between 1 and 99 inclusive is to be chosen at random. What is the probability that n into n plus 1 will be divisible by 3? বলতেছে যে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যার অবস্থান হচ্ছে 1 থেকে 99 এর মধ্যে। তো বলতেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট n into n plus 1 will be divisible by 3? তাহলে এই যে n into n plus 1 এইটা 3 দ্বারা ডিভিজিবল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, 1 থেকে 99 এর মধ্যে n হচ্ছে একটা ইন্টিজার, মানে n এর অবস্থান হচ্ছে 1 থেকে 99 এর মধ্যেই, কোনো মানে সংখ্যাগুলো হইতে পারে। তো বলতেছে যে এই n into n plus 1 will be divisible by 3, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? আমি যদি আপনাকে একটা মজার একটা জিনিস দেখাই, দেখেন n into n plus 1 মানে হচ্ছে এটা হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার। ঠিক আছে, আমরা যখন আমাদেরকে যখন বলে যে ধারাবাহিক সংখ্যা বের করো, তখন আমরা কি করি? বলি যে ধরে নেন যে যদি জোর বলে তাহলে আমরা ধরে নেই যে এক্স একটা, তারপরে x+2, বা বিজোড় বললে এক্স বলি, তারপরে হচ্ছে x+1 বলি, তারপরে x+2 বলি, এরকম বলি না? সো এখানে n into n plus 1 দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ধারাবাহিক সংখ্যা হবে। এখন আমি আপনাকে একটা ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
1 থেকে 99 পর্যন্ত এমন কতগুলা সংখ্যা আছে যাদেরকে আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন? 1 থেকে 99 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে যারা 3 দ্বারা ডিভিজিবল? আপনি এটা সহজে বের করার জন্য কি করবেন? জাস্ট 99কে 3 দিয়ে ভাগ করে দিলে আপনি পেয়ে যাবেন যে ভাই 1 থেকে 99 পর্যন্ত 33টা সংখ্যা আছে যাদেরকে আমরা চাইলে কি করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, যেমন 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33 এরকম করে করে 33টা সংখ্যা আছে যাদেরকে আমরা ভাগ করতে পারি। তার মানে এই এন, এই এন এর মান 33 হইতে পারে। মানে এরকম এন বলতে আমি এখানে বোঝাচ্ছি যে ধরেন যে এন এর মানটা 3ও হইতে পারে, আবার 6ও হইতে পারে, 9ও হইতে পারে, 12 হইতে পারে, 15 হইতে পারে। মানে এন এর এরকম সম্ভাব্য 33টা সংখ্যা হইতে পারে। এন সমান সমান এরকম 33টা সংখ্যা হইতে পারে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, আমি আপনাকে একটু দেখাই। দেখেন, আমি যদি এই 1 থেকে 99 পর্যন্ত এই 99টা সংখ্যাকে এইরকম তিনটা তিনটা করে ভাগ করে দেই, মানে তিনটা তিনটা সংখ্যা করে ভাগ করে দেই, 4, 5, 6। আবার যদি বলি যে 7, 8, 9, ঠিক আছে। আবার যদি বলি যে 10, 11 এবং 12, জাস্ট এতটুকু এক্সাম্পল দিলাম যে 1 থেকে 99 পর্যন্ত এই 99টা সংখ্যাকে যদি এরকম আমি তিনটা তিনটা করে লিখি, তাহলে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন প্রত্যেক তিনটা সংখ্যায় এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যেটা 3 দ্বারা ডিভিজিবল। আবার দেখেন 4, 5, 6 এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যেটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। আবার 7, 8, 9 এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা 9 যাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। আবার 10, 11, 12 এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যাদেরকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। তার মানে এইভাবে আমি যদি তিনটা করে সংখ্যা নেই, তাহলে প্রত্যেক তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা থাকবে যাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, যাকে আমি 3 দিয়ে কি করতে পারবো? ভাগ করতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, এখানে যেহেতু বলেই দিছে n ইন্টু এন প্লাস ওয়ান, তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে এখানে n এর মান হচ্ছে 2 আর n প্লাস ওয়ান এর মান হচ্ছে 3, তাহলে এই যে n ইন্টু এন প্লাস ওয়ান এইটাকে এরা বলতেছে যে 3 দ্বারা ডিভিজিবল হইতে পারে এমন সম্ভাবনা কত? তাহলে দেখেন তো, n এর মান যদি আমি 2 ধরি আর n প্লাস ওয়ান এর মান যদি 3 ধরি, তাহলে 2 ইন্টু 3 এইটাকে কি আমরা 3 দ্বারা ডিভিজিবল করতে পারি না? আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই সম্ভব, 6কে তো 3 দিয়ে ভাগ করা যায়। আবার সেম ভাবে আমি যদি এখানে বলি যে n এর মান হচ্ছে 5 আর n প্লাস ওয়ান এর মান কত? 5 আর 6, তাহলে এই যে n ইন্টু এন প্লাস ওয়ান এইটাকে কি 3 দিয়ে ভাগ করা সম্ভব না? আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই সম্ভব, কারণ n এর মান যদি 5 হয় আর n প্লাস ওয়ান এর মান যদি 6 হয়, তাহলে 5 ইন্টু 6কে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 30কে আমি 3 দিয়ে চাইলে ভাগ করতে পারি। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এই যে n ইন্টু এন প্লাস ওয়ান এখানে তাহলে টোটাল কয়টা সংখ্যা হচ্ছে? আপনি তখন বলবেন যে ভাই প্রত্যেকটা এইরকম 33 সেট প্রশ্ন মানে সংখ্যা থাকবে, প্রত্যেক সেটে 3টা করে সংখ্যা, এইরকম 33 সেট সংখ্যায় 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা আছে। তার মধ্যে এই এন বলতে বোঝাচ্ছি যে ধরে নেন যে যেই সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো ঠিক তার আগের সংখ্যা। তার মানে এইরকম 33টা সেটে এই এন হইতে পারে, মানে এন এর মান হইতে পারে এমন সংখ্যা কয়টা আছে? 33টা আছে। আবার এন প্লাস ওয়ান অর্থাৎ যাদেরকে আমি সরাসরি 3 দিয়ে ভাগ করতে পারবো, যেমন 3, 6, 9, 12, এই এন প্লাস ওয়ান এইরকম আবার মানে এন প্লাস ওয়ানের মান যদি 3, 6, 9, 12 হয়, এইরকম 33টা সেটে আবার এরকম কতগুলো সংখ্যা আছে? 33টা সংখ্যা আছে। তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ানের জন্য আমার সামনে কয়টা পথ খোলা আছে? 33 আর 33 ছেষট্টিটা অপশন আছে না, যে 66টা সংখ্যা আছে। তাহলে আমরা কি জানি যে এ প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সেখানে টোটাল আউটকাম বলেই দিছে আমাকে 99। তাহলে ফেভারেবল আউটকাম কত? যে 3 দিয়ে ভাগ করতে পারবো, এন ইন্টু এন প্লাস ওয়ানকে 3 দিয়ে ভাগ করতে পারবো এমন কতগুলো ওয়ে আছে বা এমন কতগুলো সম্ভাবনা আছে। তাহলে খেয়াল করেন এরকম সম্ভাবনা মানে ফেভারেবল আউটকাম কয়টা দেখতে পাচ্ছি আমরা? 66টা দেখতে পাচ্ছি না? 66টা। তাহলে ভাগ করে দেন, 33 দিয়ে ভাগ করে দিলে 2, 33 দিয়ে ভাগ করে দিলে 3। তার মানে 3 দিয়ে ভাগ করা যাবে, এন ইন্টু এন প্লাস ওয়ানকে 3 দিয়ে ভাগ করা যাবে এমন সম্ভাবনা কত? এই যে 2/3। বোঝা গেছে বিষয়টা? এই যে 2/3।
পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ব্যাগ এক্স কন্টেন্স 3 red 5 black balls and y contains 4 red 4 black balls. One bag is selected at random and from the selected bag one ball is drawn. What is the probability that ball is red? দেখেন এখানে বলা হচ্ছে যে ভাই দুইটা ব্যাগ আছে, এক্স ব্যাগের মধ্যে 3টা লাল আর 5টা কালো রঙের বল আছে, আর ওয়াই ব্যাগের মধ্যে 4টা লাল আর 4টা কালো রঙের বল আছে। তো বলতেছে যে দুইটা ব্যাগ থেকে আপনি র্যান্ডমলি একটা ব্যাগ সিলেক্ট করবেন এবং ওই একটা ব্যাগ থেকে আপনি একটা বল উঠাবেন এবং সেই বলটা লাল লাল হওয়ার সম্ভাবনা কত। কথা বুঝতে হবে, দুইটা ব্যাগ আছে, দুইটা ব্যাগ থেকে যে কোনো একটা ব্যাগ থেকে আপনি র্যান্ডমলি একটা বল উঠাবেন এবং সেই একটা বলই লাল হওয়ার সম্ভাবনা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, দুইটা ব্যাগ থেকে একটা উঠাবো, তার মানে এখানে দুইটা সিচুয়েশন হবে, এখানে দুইটা সিচুয়েশন হবে। এক নাম্বার সিচুয়েশনে হইতে পারে যে দুইটা ব্যাগ থেকে আমি একটা ব্যাগ উঠাবো, তার মানে সম্ভাবনা কত 1/2 গুণন। আবার আমি যেই ব্যাগটা উঠাচ্ছি, ধরেন যে আমি প্রথমে এক্স ব্যাগ উঠাইছি, তাহলে এখানে এক্স ব্যাগের মধ্যে বল আছে কয়টা, 5 3 8টা। এই 8টা থেকে আমাকে উঠাইতে হবে কয়টা, একটা, এবং সেইটাই লাল হওয়া লাগবে। তার মানে হচ্ছে 3C1 মানে কত 3। এটা একটা সিচুয়েশন হইতে পারে। তাহলে এখানে কত 3 1 কে 3 8 2 16। তাহলে হয় এক নাম্বার পদ্ধতি আমি বেছে নিব, অথবা আমার সামনে 2 নাম্বার আরেকটা পদ্ধতি আছে। আমি যদি ওয়াই ব্যাগ থেকে নেই, তাহলে দুইটা ব্যাগ থেকে আমি ওয়াই ব্যাগকে পছন্দ করলাম, তার মানে এখানে ব্যাগ উঠানোর যে প্রবাবিলিটি সেটা কত 1/2 গুণন। এখন এই ওয়াই ব্যাগে বল আছে কয়টা, 4 আর 4 8টা। তাহলে 8টা থেকে আমাকে একটা বল উঠাইতে হবে, সেটা লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে 4C1 মানে হচ্ছে 4। তাহলে এখানে কত হচ্ছে 4 1 কে 4 8 2 কত 16। তাহলে আমি কি বলছি যে ভাই অর এর সম্পর্ক থাকলে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তার মানে 3/16 সাথে যদি আমরা 4/16 কে যোগ করে দেই, তাহলে আমার সম্ভাবনা কত আসে 7/16, যে এই দুইটা ব্যাগের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো একটা ব্যাগ থেকে একটা বল উঠাবো এবং সেইটাই লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে 7/16। পরেরটাতে চলে যান। দেখেন 16তে কি বলতেছে যে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যানানা বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য টু এন্ডস ডু নট অ্যাপিয়ার অ্যাডজেসেন্টলি। বলতেছে যে ব্যানানা শব্দের অক্ষরগুলোকে কতভাবে আপনি সাজাইতে পারবেন, এবং এখানে দুইটা এন পাশাপাশি থাকতে পারবে না, দুইটা এন পাশাপাশি থাকতে পারবে না। আমরা ফাউন্ডেশন ক্লাসে বলছি যে যখন বলবে যে নট টুগেদার, যখন আমাদেরকে বের করতে হবে যে নট টুগেদার একসঙ্গে থাকতে পারবে না, তখন কি করতে হবে, টোটাল থেকে টুগেদার এইটাকে বাদ দিতে হবে। টোটাল থেকে টুগেদারকে বাদ দিলে নট টুগেদার বের হবে। তাহলে এখানে টোটাল কত, আপনি দেখবেন যে অক্ষর কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অক্ষর আছে, 6 ফ্যাক্টোরিয়াল। রিপিট আছে, আপনি বলবেন যে এ এখানে রিপিট আছে 3 বার, তার মানে নিচে 3 ফ্যাক্টোরিয়াল গুণন। এন আছে কয়বার, 2 বার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত 720, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 720 ভাগ 12 সমান সমান কত 60। তার মানে এখানে টোটাল কত ভাবে বিন্যস্ত করা যাবে, 60 ভাবে। এটা গেল একটা। এখন আমাকে বের করতে হবে নট টুগেদার, দুইটা এনকে একসঙ্গে আমি রাখবো না। তাহলে দুইটা এনকে একসঙ্গে রাখবো না, এইটা উত্তর বের করার জন্য আমরা কি করব, টুগেদার বের করব, যে দুইটা এনকে একসঙ্গে রাখবো। অর্থাৎ এই যে দুইটা এনকে একসঙ্গে রাখলাম, তারপরে বি রাখলাম, তারপরে এ রাখলাম, তারপরে এ রাখলাম, তারপরে এ রাখলাম। তাহলে দেখেন এখন এখানে কয়টা অক্ষর আছে, দুইটা এনকে একসাথে রাখছি, তার মানে এদেরকে একটা অক্ষর বিবেচনা করব, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এখানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এখানে কি রিপিট আছে, আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া এখানে রিপিট আছে, 3টা এ আছে, তার মানে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 120, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 6 দিয়ে 120কে ভাগ করে দিলে আমরা কত পাবো 20। তার মানে দুইটা এনকে যদি একসঙ্গে রাখি তাহলে কত ভাবে সাজানো যায়, 20 ভাবে। তাহলে এই যে টুগেদার করলাম 20। তাহলে আমি যদি টোটাল হচ্ছে 60টা ওয়ে আছে, তার মধ্যে 20টা ওয়ে আছে যে দুইটা এনকে একসঙ্গে রাখা যায়, তাহলে একসঙ্গে রাখা যাবে না
এমন উপায় কত? আপনি বলবেন যে 60 থেকে 20 বিয়োগ করে দেন, এই যে 40, যে 40টা উপায়ে এই দুইটা এনকে একসঙ্গে আমি রাখতে পারবো না। উত্তর হচ্ছে 40। পরেরটাতে চলে যান, 17 নম্বর। এখানে বলতেছে যে এ সিকিউরিটি কোম্পানি ক্যান ইউজ 1 to 7 টু ক্রিয়েট এ 5 ডিজিট লক কম্বো, নো নাম্বারস ক্যান বি রিপিটেড। দেখেন এখানে বলে দিছে যে নো নাম্বারস ক্যান বি রিপিটেড, কোনো সংখ্যাকে আমি রিপিট করতে পারবো না। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট মাস্ট বি অড, প্রথম আর দ্বিতীয় সংখ্যা মানে প্রথম আর দ্বিতীয় ডিজিটটা অবশ্যই অড হওয়া লাগবে। হাউ মেনি ইউনিক লক কম্বোস ক্যান বি ক্রিয়েটেড, তাহলে কতগুলো আলাদা আলাদা এই লক কম্বো তৈরি করা যাবে। কিছুক্ষণ আগে আমরা এই টাইপের একটা ম্যাথ করে আসছি, সেখানে রিপিটেশনের ইয়ে ছিল, আর এখানে বলতেছে যে রিপিটেশন করা যাবে না। তাহলে খেয়াল করেন 5 ডিজিটের লক কম্বো তৈরি করা লাগবে, 1 2 3 4 5। তার মধ্যে সত্য হচ্ছে যে এই প্রথম ডিজিট আর শেষ ডিজিটটা আমার অবশ্যই অড হওয়া লাগবে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত এখানে ডিজিট কয়টা দিছে ওরা? 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট, 7টা ডিজিট। এই 7টা ডিজিটের মধ্যে আমার অড আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। আমি বারবার বলতেছি যে কোনো ডিজিটকে আমি রিপিট করতে পারবো না। তার মানে এই যে প্রথম ঘরে যেই ডিজিটটা বসবে সেটা অড বসবে। তাহলে প্রথম ঘরে বসানোর জন্য আমার অড আছে কয়টা? 4টা। তার মানে প্রথম ঘরে বসানোর জন্য আমার সামনে 4টা পথ খোলা আছে। তো 4টা পথ খোলা আছে, আর শেষ ডিজিটটা এইটাও অড হবে। তাহলে শেষ ঘরে অড বসানোর জন্য আমার হাতে কয়টা অপশন আছে? 3টা। ধরে নেন যে আমি 7 অলরেডি বসায় ফেলছি এখানে। তার মানে এই যে শেষ ডিজিটে বিজোড় সংখ্যা বসানোর জন্য আমার হাতে অপশন আছে কয়টা? 3টা। তাহলে এখানে আমি 3 লিখলাম। এখন খেয়াল করেন মাঝখানের এই কয়েকটাতে 3টা ঘরে, মাঝখানের এই 3টা ঘরে বসানোর জন্য এখন আমার হাতে অপশন আছে কয়টা? আমার হাতে কয়টা অপশন আছে? আপনি বলবেন যে এই যে এই ঘরে বসানো, যেহেতু আমি কোনোটাই রিপিট করতে পারবো না, তার মানে আমি অলরেডি কয়টা বসায় ফেলছি? 2টা বসায় ফেলছি। ধরে নেন যে শেষটাতে আমি 3 বসায় ফেলছি, তাই না? 3 বসায় ফেলছি। তাহলে আমার হাতে অপশন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা অপশন আছে এখনো, তাই না? 1টা 2টা 3টা 4টা। তার মানে দ্বিতীয় ঘরে বসানোর জন্য আমার হাতে 4টা অপশন আছে, তৃতীয় ঘরে বসানোর জন্য আমার হাতে 3টা আছে, আর দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে বসানোর জন্য আমার হাতে কয়টা আছে অপশন? এই যে 2টা অপশন খালি আছে। এখানে ভুল বল না, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে দেখেন প্রথম ঘরে অড হবে, এইটাতে বসানোর জন্য আমার হাতে 4টা অড ডিজিট ছিল, তার মানে 4টা অপশন। তো একটাকে বসানোর ফলে অড একটা কমে গেছে, 3টা আছে। তার মানে শেষটাতেও আমি কি বসাবো? অড বসাবো। তাহলে শেষটাতে অড বসানোর জন্য আমার হাতে অপশন কয়টা খোলা আছে? 3টা। তাহলে 3 বসাইছি। এরপরে খেয়াল করেন আমার হাতে এখনো কয়টা বাকি আছে? এখানে একটু মনে হয় ভুলই করছি, ঠিক আছে। আমার হাতে এখনো কয়টা আছে? যেহেতু 2টা অড আমি বসায় ফেলছি, 2টা অডকে আমি বসায় ফেলছি, তার মানে আমার হাতে এখনো 5টা ডিজিট আছে। এই 5টা ডিজিট আমি কোথায় কোথায় বসাবো? এই 3টা ঘরে। তাহলে এই 3টা ঘরের মধ্যে প্রথম এই যে এই দ্বিতীয় ঘরে বসানোর জন্য আমার হাতে কয়টা ডিজিট আছে? 5টা। আবার এই ঘরে বসানোর জন্য আমার হাতে কয়টা আছে? 4টা পথ খোলা আছে। আবার এই ঘরে বসানোর জন্য আমার হাতে কয়টা ডিজিট খোলা আছে, মানে কয়টা রাস্তা খোলা আছে? 3টা। এখন আপনি গুণ করে দেন সবগুলা। এখন আপনি সবগুলো গুণ করে দেন। 3 × 9, 4 নং 36, 5 36 180, 180 4 কত? 720। তার মানে 720টা ওয়ে আছে, মানে 720 ভাবে আমি এগুলা ক্রিয়েট করতে পারবো। বোঝা গেছে? 720টা লক কম্বো আমি তৈরি করতে পারবো।
পরেরটাতে আসেন, 18 নম্বর। দেখেন 18তে কি বলতেছে যে দেয়ার আর 8 মার্বেলস ইন এ বক্স। একটা বক্সের মধ্যে 8টা মার্বেল আছে। 6 রেড অ্যান্ড 2 ব্ল্যাক, 6টা লাল আর হচ্ছে 2টা কালো। ইফ ইউ র্যান্ডমলি, আচ্ছা একটা মিনিট, হ্যালো মামা, না পড়াচ্ছিলাম, বল, সমস্যা নেই। কিসের ডাক্তার? ও, তাহলে এখন বুকে তো তোর মানে চেস্ট অ্যান্ড রেসপিরেটরি স্পেশালিস্ট আছে, আবার কার্ডিওলজিস্টও আছে, তুই কার্ডিওলজিস্টই দেখাইতে পারিস। একদম কি খুব বেশি ইমার্জেন্সি? তাহলে ইয়ে কর, মেডিকেলে ভর্তি না করে শামসুন নাহারে ভর্তি করো। শামসুন নাহারে সবসময় শিবলি হায়দার থাকে। শিবলি হায়দার হচ্ছে মানে বেস্ট কার্ডিওলজিস্ট। হ্যাঁ তুই, হ্যাঁ শামসুন নাহারে ভর্তি করাতে বল, তাহলে ওই জায়গায় সবসময় থাকে ওই। কারণ ওই অবসর নিচে তো মেডিকেল আর যায় না, তুই শামসুন নাহারেই যা। হ্যাঁ শিবলি হায়দার। আচ্ছা। আর শিবলি হায়দার ওই জায়গায় 24 ঘন্টায় থাকে। আচ্ছা। না না, এমনি চেক আপের জন্য গেলে দেখবি না। এমনি চেক আপের জন্য গেলে দেখবি না। তুই যদি এমনি সিরিয়াল নিয়ে দেখাতে চাস, তাহলে আগের দিন দুপুর 12টার মধ্যে সিরিয়াল দেওয়া লাগবে। আর যদি তুই ভর্তি করাস, তাহলে তো রাউন্ডে আসে ও দেখবেই। আচ্ছা মামা, ওকে। আচ্ছা, দেখেন 18 নম্বরে কি বলা হচ্ছে যে দেয়ার আর 8 মার্বেলস ইন এ বক্স। একটা বক্সের মধ্যে 8টা মার্বেল আছে। 6 রেড অ্যান্ড 2 ব্ল্যাক, 6টা লাল আর হচ্ছে 2টা কালো। ইফ ইউ র্যান্ডমলি পিক 2 মার্বেল সাইমultaneously, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গেট 1 রেড অ্যান্ড 1 ব্ল্যাক মার্বেল? বলতেছে যে আপনি যদি র্যান্ডমলি 2টা মার্বেল উঠাইতে চান, তাহলে ওই 2টা মার্বেলের মধ্যে একটা লাল এবং একটা কালো ওঠার সম্ভাবনা কত? একটা লাল এবং একটা কালো ওঠার সম্ভাবনা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে এটা সহজ হিসাব। আমরা এটা সবাই জানি, প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। এখানে 8টা মার্বেল আছে, 8টা থেকে আমি 2টা পিক করব। তার মধ্যে লাল একটা, 6টা থেকে একটা, কালো একটা, 2টা থেকে একটা। তার মানে হচ্ছে 6 × 2, আর নিচে কত হবে 8 × 7 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 4 বার যাবে। 2 এখানে 4-এর ভিতরে 2 বার, 2 আবার এটার ভিতরে যাবে 3 বার। তাহলে ওপরে 3, নিচে কত থাকতেছে 7। তার মানে একটা লাল এবং একটা কালো মার্বেল উঠানোর সম্ভাবনা 3/7, অপশন এ। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে সার্টেন জার কন্টেন 60 জেলিবেন্স, হোয়ার 22 হোয়াইট, 18 গ্রিন অ্যান্ড 11 ইয়েলো, 5 red and 4 purple. If a jellybean is to be chosen at random, what is the probability that the jellybean will be neither red nor purple? বলতেছে যে 7টা জেলিবিন আছে, এখান থেকে আপনাকে একটা জেলিবিন বাছাই করতে হবে, একটা। এবং যেই জেলিবিনটা বাছাই করবেন সেটা অবশ্যই লাল এবং পার্পেল হওয়া যাবে না। অর্থাৎ লালও হইতে পারবে না, পার্পেলও হইতে পারবে না। তার মানে সবুজ আর হচ্ছে সাদার মধ্যে থেকে আমাকে নিতে হবে। তাহলে এই যে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম কত? 60টা থেকে একটা বাছাই করব, তার মানে হচ্ছে 60C1 মানে হচ্ছে 60ই হবে। আর লাল, সরি, সাদা এবং গ্রিন থেকে বাছাই করতে হবে। তো 22 আর 18 কত? 22, 18 আর হচ্ছে 11। হলুদ থেকেও আমি বাছাই করতে পারি, ঠিক আছে।
তাহলে এখানে 22 18 হচ্ছে আপনার 40, 40 আর 11 কত 51, 51/60। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে 17, 3 দিয়ে ভাগ করে দিলে 20, 20 দিয়ে 17কে ভাগ করে দিলে 0.85 হয়ে যায়। এই যে অপশন বি, যে একটা জেলিফিন ওঠার সম্ভাবনা হচ্ছে 0.85। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ। এখানে বলা হচ্ছে যে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন মার্বেলস in an urn is 2, 3, 4. What is the probability that a ball chosen at random from the urn is a red ball? বলতেছে যে একটা পাত্রের মধ্যে লাল, হলুদ এবং সবুজ কালারের বলের সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। সো আমি যদি এই পাত্র থেকে একটা বলকে আমি পিক করি, সেটা এই যে লাল কালারের হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি মানে আমরা জানি ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো এখানে টোটাল আউটকাম মানে বল আছে কয়টা, 2, 3, 5, 4, 9টা। এই 9টা বলের মধ্যে আমি একটা বল বাছাই করব, সেটা লাল কালারের হওয়ার সম্ভাবনা কত? সো লাল কালারের বল আছে কয়টা, 2টা। তার মানে সম্ভাবনা কত? এই যে 2/9, এটাই। 2/9 হচ্ছে লাল কালারের বল ওঠার সম্ভাবনা। এখান থেকে প্রশ্ন একদমই কম হয়, ঠিক আছে? প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন থেকে আইবি প্রশ্ন করে না। মোটামুটি ফাউন্ডেশন ক্লাসগুলা কইরেন। ফাউন্ডেশন ক্লাসগুলা করলে যেই প্রশ্নই দেখ না কেন আপনি উত্তর করে আসতে পারবেন, কারণ ওই প্যাটার্নগুলোর বাইরে সাধারণত বাংলাদেশ আর ইন্ডিয়াতে প্রশ্ন হয় না। সো আপনি উত্তর করে আসতে পারবেন, ঠিক আছে? সো দেখা হবে ইনশাল্লাহ রোববারে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।